গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের ভৌতবিজ্ঞান ক্লাসে তড়িৎ বিশ্লেষণ প্রণালী সম্পর্কে আরও বিশদে বলবো। আগের দিন থিওরিটিক্যালি তোমাদের তড়িৎ বিশ্লেষণ প্রণালী কী, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি, বৈশিষ্ট্য এবং আয়নীভবন ভবন সম্পর্কে বলা হয়েছিল। তোমরা বোর্ডে ছবিটি লক্ষ্য করো, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রণালীর একটা চিত্র এবং সেক্ষেত্রে দেখো দুটি তড়িৎদ্বার আমরা ব্যবহার করেছি। এই প্রসঙ্গে তোমাদের এটা জানা দরকার যে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার যন্ত্র। তো সাধারণ ভোল্টামিটারের গঠনটা কীরকম হয়? সাধারণ ভোল্টামিটার দেখো, এটা ভোল্টামিটার যন্ত্র হিসেবে আমরা বলছি, এটা ছবিটা এই হিসেবে আঁকা হয়েছে। সাধারণ ভোল্টামিটারে একটা কাঁচের পাত্র থাকে, এটা একটা কাঁচের পাত্র। ওকে, এই পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রাখতে হবে। তাহলে এই যে দ্রবণটা আমরা লিখেছি, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। এটা ওয়াটার আছে, এখানে জল মলিকুল, মানে ওয়াটারের সাথে আমরা যদি সোডিয়াম মিশিয়ে দিই, সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিই, তাহলে সেটা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হবে। ওকে, খাদ্য লবণ যদি মিশিয়ে দিই, জল আর নুনের মিশ্রণ, তাহলে দেখো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে তার মধ্যে তড়িৎ পরিবাহী পাত দণ্ড, ঠিক আছে, তড়িৎ পরিবাহী পাত দণ্ডর সঙ্গে স্পর্শ না করিয়ে আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়। দেখতে পাচ্ছ, স্পর্শ করানো হয়নি, আংশিকভাবে ডুবানো হয়েছে, একদম নিচ পর্যন্ত থাকবে না। এই পাত দুটিকে বলা হয় কি, তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এই দুটো হচ্ছে ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোডের সংজ্ঞা কি? ইলেকট্রোডের সংজ্ঞা হচ্ছে যে ভোল্টামিটার যন্ত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে তার মধ্যে তড়িৎ পরিবাহী পাত বা দণ্ডকে পরস্পরের সঙ্গে স্পর্শ না করিয়ে আংশিক ডুবিয়ে রাখা হয়। এই পাত দুটিকে বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোড। পাত দুটি তার দ্বারা ব্যাটারির, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত, তার দ্বারা ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। ব্যাটারির ধনাত্মক প্রান্তর সাথে যে পাতটি যুক্ত থাকে সেই পাত্রে কী বলা হয়, অ্যানোড। দেখো ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়েছে এবং ঋণাত্মক প্রান্তটি যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড। বোঝা গেল? তাহলে অ্যানোড মূলত কি, ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে পরিচিত, আর ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে পরিচিত। ওকে, তাহলে ক্যাথোড ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। দেখো ইলেকট্রন গ্রহণ করছে আর অ্যানোড থেকে ইলেকট্রন বর্জন করছে, অ্যানোড ইলেকট্রন বর্জন করছে। ওকে, তাহলে এইভাবেই যখন আমরা বর্তনীটা সম্পূর্ণ করছি, তখন যদি তড়িৎ চালনা করা হয় বা তড়িৎ প্রবাহিত হতে শুরু করে, তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কী হবে, ভেঙে গিয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি করবে। ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি করবে। বিপরীত যে তড়িৎ আকর্ষণ, তার প্রভাবে কী হবে, ক্যাটায়নগুলি ক্যাথোডে এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে ধাবিত হবে বা চলে যাবে। কী হবে, ক্যাটায়নগুলি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত হবে এবং ক্যাথোডে জমা হবে। আর অ্যানায়নগুলি কী হবে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত অ্যানোডে গিয়ে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে নিস্তরিত হয়ে যাবে এবং অ্যানোডে গিয়ে জমা হবে। তাহলে এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ওকে, তাহলে আমরা এভাবে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি যে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করো। তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবে, জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিশুদ্ধ জল কি হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাই জলের খুব কম সংখ্যক অণু H+ আর OH- আয়নে বিয়োজিত হয়। কিন্তু জলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি, তখন জল তড়িৎ পরিবহন করে। সেক্ষেত্রে পরীক্ষা ক্ষেত্রে একই যন্ত্র আমরা ভোল্টামিটার যন্ত্র ব্যবহার করব।
এভাবে লিখবে পরীক্ষা, একটা পয়েন্ট করবে, পরীক্ষা পয়েন্ট করার পর লিখবে যে একটি ভোল্টামিটারে অ্যাসিডযুক্ত জল ঢেলে তাতে দুটি প্লাটিনাম তড়িৎদ্বারকে নিয়ে যথাক্রমে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হলো। এবার জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে কী হবে? জল বিশ্লিষ্ট হবে। ওকে, তো পর্যবেক্ষণ আমরা কি দেখব? পরীক্ষা তো এটা গেল। পর্যবেক্ষণের ক্ষেত্রে দেখা যাবে ছবিটা এরকমই টাইপেরই হবে তোমাদের। কিছুক্ষণ পর দেখা যাবে যে অ্যানোড ও ক্যাথোডে বুদবুদ আকারে গ্যাস সঞ্চিত হচ্ছে। অ্যানোডে সঞ্চিত গ্যাসে একটি কী করব আমরা? শনাক্তকরণের জন্য শিখাহীন জ্বলন্ত পাটকাঠি যদি প্রবেশ করাই, সেটি তীব্রভাবে জ্বলে উঠবে, কিন্তু গ্যাসটি নিজে জ্বলবে না। অন্যদিকে ক্যাথোডে সঞ্চিত গ্যাসে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে কাঠিটি নিভে যাবে, কিন্তু গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকবে। তাহলে ক্যাথোডে সঞ্চিত গ্যাসের আয়তন ও অ্যানোডে সঞ্চিত গ্যাসের আয়তন হচ্ছে পরস্পর দ্বিগুণ দেখা যাবে আমরা যদি পর্যবেক্ষণ করি। তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি? পরীক্ষা গেল, পর্যবেক্ষণ গেল, তাহলে এবারে আসবো আমরা সিদ্ধান্ত আসবো এই যে বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড যোগ করলে কি হবে? গ্যাসের অণুগুলি বেশিরভাগ H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। এই অবস্থায় ওর মধ্য দিয়ে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করলে H+ আয়নগুলি ক্যাথোডে যায় এবং কী হবে? সেখানে প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে পরিবর্তিত হয় এবং পরমাণুগুলি আবার কি হয়? নিজেরা পরস্পর যুক্ত হয়ে কি করে? H2 অণুতে পরিণত হয়। আর OH- আয়নগুলি কী হবে? অ্যানোডে যাবে। OH- আয়নগুলি কী করবে? অ্যানোডে যাবে। সেগুলো কী হবে? ওদের বাড়তি ইলেকট্রন বর্জন করবে। তড়িৎ নিরপেক্ষ প্রথমে কী হবে? OH মূলকে পরিণত হবে। ঠিক আছে, OH মূলকগুলি কী হবে? পরস্পর বিক্রিয়া করে জল ও অক্সিজেন উৎপন্ন করবে। একই চাপ ও উষ্ণতায় কী হবে? 2 আয়তন হাইড্রোজেন ক্যাথোডে এবং অ্যানোডে 1 আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে জলের তড়িৎ বিশ্লেষণে। তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কীরকম হবে? ক্যাথোডে বিক্রিয়াটা কেমন হবে? ক্যাথোডে বিক্রিয়া জলের তড়িৎ বিশ্লেষণ। ছবিটা একই রকম হবে। এখানে শুধু প্ল্যাটিনাম তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি আমরা। অ্যানোড আর ক্যাথোড দুটোকে লিখে দেবে। এখানে লিখে দেবে কি? O2 গ্যাস 1 আয়তন। আর এখানে কি হবে? ক্যাথোডে H2 গ্যাস 2 আয়তন। ব্যাস, এইটুকু শুধু চেঞ্জ, বাকি প্রক্রিয়াটা সেম। তাহলে এক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়াটা আমি লিখছি। প্রথমে দেখো H+ আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করবে। কোথাকার H+ আয়নগুলি? ক্যাথোডে যাচ্ছে যে H+ আয়নগুলি সেগুলি। ওকে, তাহলে H+ প্লাস E, H হলো H প্লাস H, H2, এটা হলো ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে থেকে ইলেকট্রন বর্জন করলো। ওকে, তাহলে এখানে যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। এই ইলেকট্রনটা গ্রহণ করছে, H হচ্ছে H পরমাণু, H প্লাস H, H2। তাহলে ক্যাথোডে কী সঞ্চিত হবে? H2 গ্যাস। ওকে, সঞ্চিত হয়ে থাকবে এবং তার শনাক্তকরণ পদ্ধতি আমি তোমাদের বললাম। আর অ্যানোডে বিক্রিয়া যদি বলি আমরা, তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কীভাবে ঘটছে? OH মাইনাস E সে বর্জন করছে। ওকে, কারণ OH- আয়নগুলি কোথায় থাকবে? এগুলো অ্যানোডে সঞ্চিত হবে।
এই দ্রবণের মধ্যে অ্যানোডের গায়ে গিয়ে সঞ্চিত হবে। আর H+ আয়নগুলি ফার্স্টে সঞ্চিত হয়েছিল ক্যাথোডের গায়ে, যখন আংশিকে আমরা ডুবিয়ে রেখেছিলাম। এ কী করবে, ইলেকট্রন গ্রহণ করে H হলো H+H H2, আর OH- আয়নগুলি এখানে সঞ্চিত হচ্ছে, সেই ইলেকট্রন বর্জন করছে। সেই ইলেকট্রন বর্জন করে E- প্রথম হলো OH মূলকে পরিণত হলো, 4OH। এভাবে OH মূলক সংযুক্ত হতে হতে বিশিষ্ট হয়ে 2 অণু জল প্লাস 1 অণু অক্সিজেন, এটাকে আয়তন হিসেবে আমরা এক আয়তন অক্সিজেনও বলতে পারি। তাহলে দেখো H+H H2 হচ্ছে, এবং এই যে পরিমাণটা যখন বেশি বেশি পরিমাণে হবে, আরও আমরা যদি 2H করে দিই, ওকে, 2H + 2H 2H2, ওকে। তাহলে এটা হচ্ছে O2 হলো, আর এখানে কি হলো 2H2, মানে 2 আয়তন হচ্ছে। তাহলে এটা 2 আয়তন, এটা হচ্ছে 1 আয়তন। এটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এবং এটা ভালো করে তোমরা পড়ে নেবে। এই প্রসঙ্গে জেনে রেখো যে বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড হিসেবে আমরা কি ইউজ করতে পারি, লঘু HCl ইউজ করতে পারি। যদি আমরা লঘু HCl ইউজ করি, ওই লঘু HCl এর জল দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কী হবে, যথাক্রমে H+ আর Cl- আয়ন উৎপন্ন হবে। তখন কিন্তু HCl থেকে যে Cl- আছে, সেই Cl- আয়ন এবং H+ ও OH- আয়ন কী হবে, পাওয়া যায়। এটা কিন্তু জেনে রেখো ভালো করে। যদি আমরা কি হয়, লঘু HCl যদি তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে লঘু HCl এর জড়িত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে H+ Cl- আয়ন HCl থেকে, আর জলের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে H+ ও OH- আয়ন জল থেকে পাচ্ছি। তাহলে এই দ্রবণে যদি তড়িৎ প্রবাহ আমরা চালনা করি, তাহলে কি হবে, ক্যাথোডে ক্যাটায়নগুলি মুক্ত হচ্ছে এবং H2 উৎপন্ন করে, আর আয়নগুলির মধ্যে যেহেতু Cl- আয়নের চেয়ে OH- আয়নের তড়িৎ ঋণাত্মকতা ক্রম, ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই কি হবে, ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি। তাই OH- আয়নগুলি কিন্তু কি হবে, অ্যানোডে গিয়ে বাড়তি ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হবে, Cl- আয়নটা যাবে না। তড়িৎ ঋণাত্মকতা যার কম হবে তার ইলেকট্রন, তাহলে Cl- আয়নের চেয়ে OH- আয়নের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে Cl- আয়নের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এক্ষেত্রে কী হবে, কে যাবে বেশি ধনাত্মকের দিকে, যার তড়িৎ ধনাত্মক ক্যাথোডের অ্যানোডের দিকে, ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোডের দিকে কে যাবে, OH- আয়ন OH মূলকে পরিণত হবে, এবং OH মূলকটা একই রকমভাবে O2 উৎপন্ন করবে। ফলে লঘু HCl মেশানো জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডে Cl2 উৎপন্ন হয় না, O2ই নির্গত হয়। এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে, ওকে। এরপরে আমি নেক্সট যে একটা, ছবিটা তো একই, প্রত্যেকের ক্ষেত্রে ছবিটা একই, আমি জাস্ট তড়িৎ বিশ্লেষণটা বোঝাবো তোমাদের। গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কীভাবে তড়িৎ পরিবহন করে এবং তাদের তড়িৎ বিশ্লেষণ কীভাবে ঘটে, এভাবে আসতে পারে প্রশ্নটা। বা আসতে পারে গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে তড়িৎ পরিবহন করছে। আমি তোমাদের একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা, তড়িৎ পরিবহন কীভাবে করছি, গলিত সোডিয়াম ক্লোরাইড বা NaCl দ্রবণ। তোমরা লক্ষ্য করো এর পরবর্তী ছবিটাতে, ছবিটা একই হবে, পরবর্তী যে আমরা পাশে যেটা ব্যাখ্যা করব সেটাতে তোমরা লক্ষ্য করো। ছাত্ররা দেখো, গলিত NaCl দ্রবণ তার তড়িৎ বিশ্লেষণ আমি করছি। এক্ষেত্রে দেখো, যেটা অ্যানোডে যে আয়নটা সঞ্চিত হচ্ছে Cl- আয়ন, বুঝতেই পারছো, আর ক্যাথোডে যেটা সঞ্চিত হয়ে আছে আগের থেকে আয়ন হিসাবে Na+ আয়ন, ওকে। ক্যাথোড ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হয়, অ্যানোড অ্যানায়ন দ্বারা আকৃষ্ট হয়। এখানে NaCl এর দ্রবণ আছে, এখানে কোনো অন্য কিছু মূলকের উপস্থিতি নেই, তাই তো। তাহলে NaCl এর দ্রবণ যদি আমরা নিই, এক্ষেত্রে বিক্রিয়াটা কীভাবে হবে, তাহলে প্রথমে বিক্রিয়াটা করছি আমি, বিক্রিয়াটা দেখাচ্ছি। মূল যে বিক্রিয়াটা সেটা হচ্ছে NaCl
Na প্লাস প্লাস Cl মাইনাস। ওকে, আর একটা কী আসবে H2O H প্লাস প্লাস OH মাইনাস। যদি গলিত NaCl আমরা নিই সেক্ষেত্রে কিন্তু NaCl এর Cl মাইনাস আয়নটা কী হবে, প্রাধান্য পাবে অ্যানোডের ক্ষেত্রে। তো সোডিয়াম ক্লোরাইড স্বাভাবিক অবস্থায় কঠিন, কিন্তু গলিত অবস্থায় NaCl এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তা তড়িৎ প্রবহন করবে এবং তড়িৎ বিশ্লেষণের পরে ক্যাটায়ন হিসেবে Na প্লাস আর অ্যানায়ন হিসেবে ক্লোরাইড আয়ন Cl মাইনাস উৎপন্ন করবে। ওকে, তাহলে তখন কি হচ্ছে, NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন Na প্লাস ও Cl মাইনাস আয়নগুলি বিপরীত তড়িৎগ্রস্ত তড়িৎদ্বারের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ক্যাটায়নগুলি Na প্লাস ক্যাথোডের দিকে যাবে এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে যাবে। উভয় তড়িৎদ্বারে যে বিক্রিয়াগুলো ঘটছে সেটা হচ্ছে, এবার দেখো ক্যাথোডে যদি আমরা বিক্রিয়া করি তখন এই বিক্রিয়াটা প্রাসঙ্গিক হবে না NaCl এর উপস্থিতির জন্য, তখন NaCl এর মুখ্য ভূমিকা গ্রহণ করবে তড়িৎ বিশ্লেষণ হিসাবে, কারণ বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী নয়। তো NaCl এর উপস্থিতিতে কী করবে, ক্যাথোডে বিক্রিয়া যদি আমরা লিখি, প্রথমে Na প্লাস প্লাস ই, ওকে, সোডিয়াম এটা ধাতু হিসেবে মুক্ত হয়ে যাবে। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটছে Na প্লাসের মানে +1 আর সোডিয়াম মুক্ত মৌল, তার জারণ সংখ্যা 0, তাহলে এখানে এখানে কী ঘটেছে, বিজারণ ঘটেছে। তাহলে আগে আমি তোমাদের বলেছিলাম জারণ বিজারণ পড়ার সময় যে ক্যাথোডে সাধারণত বিজারণ বিক্রিয়া ঘটে এবং ধাতু নিষ্কাশন প্রক্রিয়া সাধারণত বিজারণ বিক্রিয়ারই একটা রূপ। আর অ্যানোডে কী বিক্রিয়া ঘটছে আমি এই সাইডটায় লিখছি, জায়গা নেই বলে। অ্যানোডে বিক্রিয়া যদি আমরা করি সেক্ষেত্রে দেখো প্রথমে Cl মাইনাস আয়ন অ্যানোডে মুক্ত অ্যানোন হিসেবে আসে। Cl মাইনাস আয়ন প্রথমে কী করবে, E মাইনাস ইলেকট্রন বর্জন করলো, Cl ক্লোরিন পরমাণু, Cl প্লাস Cl দুটো পরমাণু যুক্ত হয়ে Cl2G গ্যাসের চিহ্ন এটা। তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে গিয়ে Na প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করছে, দেখো ধাতু হিসাবে মুক্ত হচ্ছে। অ্যানোডে গিয়ে প্রতিটি Cl আয়ন কী হবে, একটি ইলেকট্রন বর্জন করে প্রথমে Cl পরমাণুতে হবে এবং এরপর দুটি ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন করবে। এটাই হচ্ছে NaCl এর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এই প্রসঙ্গে অনুরূপ প্রশ্ন তোমাদের আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটির সমীকরণ লেখো। এভাবে ভেঙে ভেঙে দিতে পারে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া কোনটা হবে, এটা। সোডিয়াম ধাতু কীভাবে নিষ্কাশিত করা হয়, এভাবেও প্রশ্নটা আসতে পারে, ঠিক একই রকম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। নেক্সট এভাবে ওই প্রশ্নটার সঙ্গে অ্যাড করতে পারে যে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটির সমীকরণ লেখো, এইটা। বোঝা গেল? আচ্ছা, তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কোন কণা, তাহলে কী হবে, Na প্লাস আর Cl মাইনাস। ওকে, এই প্রসঙ্গে জেনে রাখা দরকার তোমাদের এই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে যে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সোডিয়াম কিন্তু সঞ্চিত করে না, কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলও সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে H প্লাস ও OH মাইনাস আয়ন উৎপন্ন করে। ওকে, সেক্ষেত্রে দেখো ধাতু নিষ্কাশন প্রক্রিয়ায় একটা প্রবলেম হতে পারে জলের মধ্যে নিলে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি তড়িৎ বিশ্লেষণের সময় আমরা ক্যাথোডে যদি নিই সেক্ষেত্রে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলেও জল সামান্য পরিমাণে বিয়োজিত হয়, H প্লাস ও OH মাইনাস আয়ন উৎপন্ন করে, দেখো আগেই দেখেছি আমি। তো সেক্ষেত্রে কী হবে, তখন এই বিক্রিয়াটার সঙ্গে পাশাপাশি আর একটি বিক্রিয়া ঘটতে থাকবে, সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে ক্যাথোডে দুটো বিক্রিয়া ঘটতে পারে, সেক্ষেত্রে কী হবে, H প্লাস প্লাস ই, আর একটা বিক্রিয়া করবে H প্লাস প্লাস ই।
তোমরা এই প্রশ্নটা যখন দেবে, আগের প্রশ্নটা, তখন এটা লেখার দরকার নেই তোমাদের, জলীয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ওকে, তো যদি বলা হয় যে কেন করে না, যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের দ্বারা ক্যাথোডে সোডিয়াম কেন সঞ্চিত করে না, তখন এই অ্যান্সারটা তোমরা লিখবে। এইচ প্লাস প্লাস ই কী হবে, এইচ এইচ প্লাস এইচ কী হবে, H2। ওকে, ঠিক একই রকমভাবে আমরা ক্যাথোডে বিক্রিয়া কী পেয়েছিলাম, অ্যানোডে বিক্রিয়া কী পেয়েছিলাম, Cl মাইনাস মাইনাস সি, Cl প্লাস Cl2। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে যে OH মাইনাসটা আছে, এই OH মাইনাসটা আয়নটা কী হবে, সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে, প্লাস OH মাইনাস। ওকে, কি তৈরি করবে, NaOH, Na প্লাস প্লাস OH মাইনাস, যেটা অ্যানোডে থাকবে সেটা যুক্ত হয়ে NaOH গঠন করবে। তাহলে কি লিখবো আমরা, দ্রবণে তড়িৎ পরিবাহিত হওয়ায় Na প্লাস ও H প্লাস আয়নগুলি ক্যাথোডে এবং OH মাইনাস এবং Cl মাইনাস আয়নগুলি অ্যানোডে যাচ্ছে। আর H প্লাস আয়ন Na প্লাস আয়ন অপেক্ষা কম তড়িৎ ধনাত্মক হওয়ায়, ব্যাপারটা বুঝো ভালো করে, H প্লাস আয়ন Na প্লাস আয়নের থেকে কম তড়িৎ ধনাত্মক হওয়ায় ক্যাথোড থেকে আগেই ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত H পরমাণুতে পরিণত হয় এবং ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন না হয়ে H2 গ্যাস উৎপন্ন হবে। অন্যদিকে দ্রবণটি গাঢ় হওয়ায় Cl মাইনাস আয়ন বেশি পরিমাণে মুক্ত হয়ে অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন করছে। যেহেতু গাঢ় অ্যানোডের ক্ষেত্রে Cl2 হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্যাথোডে কোনটা প্রাধান্য পাচ্ছে, H2। ওকে, তাহলে জল মিশ্রিত যদি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি আমরা, তাহলে আমরা ক্যাথোডে হিসেবে সোডিয়াম ধাতু হিসেবে মুক্ত হলেও আমরা কি পাচ্ছি, ক্যাথোডে হাইড্রোজেন পাবো, আর অ্যানোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস। এটা কিন্তু পুরোটা লিখতে পারলে খুব ভালো হয়। ক্যাথোডে ধাতু হিসেবে মুক্ত হচ্ছে না, সোডিয়াম হচ্ছে, কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড হয়ে যাচ্ছে, সেটা NaOH। পুরোটা লিখতে পারলে খুবই ভালো, তোমরা পুরোটাও লিখে আসতে পারো। আমি বলছি না, তোমাদের আগের প্রশ্নটা দিলেও পুরোটাও লিখে আসতে পারো যে সোডিয়াম ক্লোরাইডের গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ জল মিশ্রিত অবস্থায় কীভাবে তড়িৎ বিশ্লেষণ করে। ওকে, যদি এরকম প্রশ্ন দেয় তাহলে কিন্তু পুরোটা লিখে আসতে পারলে খুবই ভালো। আজকে তোমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ভালোভাবে দেখানো হলো। ওকে, এরপরে তোমাদের যে আরও বিশেষ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো আছে এবং সেখান থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে তোমাদের। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে উপজাত পদার্থ কাদের বলা হয়, বাই প্রোডাক্ট সাবস্টেন্স। যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে কি হয়, আমরা যে কাঙ্ক্ষিত পদার্থ যেটা আমাদের দরকার সেটা ছাড়াও অতিরিক্ত পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে আমরা বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ বলি। এটা পরীক্ষার মাঝে মাঝে আসে। তড়িৎ বিশ্লেষণ যখন ঘটে তখন আমাদের এই ঘটনা ঘটে, আমরা কাঙ্ক্ষিত পদার্থের সঙ্গে যে উৎপন্ন পদার্থটা হয় সেটা হচ্ছে উপজাত পদার্থ। উদাহরণ হিসেবে কি বলতে পারি, যেমন দেখো, গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যানোডে উৎপন্ন Cl2 গ্যাস একটি উপজাত পদার্থ। ওকে, তাহলে ব্যবহার কি হতে পারে উপজাত পদার্থের, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে উপজাত পদার্থ ব্যবহৃত হয়। ওকে, তো তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক যদি প্রয়োগ তোমাদের বলে, তাহলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার আছে। সেটা যেমন হচ্ছে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতব যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ইত্যাদি ধাতুর ক্লোরাইড লবণ থেকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু পাওয়া যায়। নেক্সট পয়েন্ট লিখবে ধাতু পরিশোধনী। ধাতু পরিশোধনী কীভাবে করে, কিছু ক্ষেত্রে ধাতু থেকে অশুদ্ধি দূর করে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। যদি আমরা অশুদ্ধি বা ইম্পিউরিটিস দূর না করি, সেক্ষেত্রে ধাতুগুলি তড়িৎ পরিবাহিতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কম হবে। যেমন অশুদ্ধ কপারকে
এই একই রকমভাবে ধাতু পরিশোধন করা হয়। তোমাদের আমি দেখাবো পরবর্তী ক্লাসে। নেক্সট আরেকটি কী কাজে ব্যবহার করা হয়? তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি? তোমাদের আমি ধাতুর পদার্থের প্রকৃতি অধ্যায়ে তোমাদের কিছুটা বলেছিলাম তড়িৎ লেপন সম্পর্কে। এখানে আরও বিশদে আরেকবার বলবো যে বিভিন্ন ধাতুর তৈরি বস্তুকে পরিবেশের বিভিন্ন উপাদানের হাত থেকে রক্ষা করার জন্য ও ধাতুর স্থায়িত্ব বজায় রাখার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওইসব ধাতুগুলির উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রলেপ দেওয়া হয়। এই প্রসঙ্গে তোমাদের বলেছিলাম যে তড়িৎ লেপন পদ্ধতি কি, একদিন তোমাদের বলা হয়েছিল এগুলো, আবার তোমাদের এই অধ্যায়ও আছে। তড়িৎ লেপনের নীতি কী, এগুলো তোমাদের আমি অন্য একটা ক্লাসে আরেকদিন বলবো। আর শিল্প উৎপাদনের ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, যেমন দেখো ক্লোরিন, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ভারী জল ইত্যাদি শিল্প পদ্ধতি প্রস্তুতিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। ওকে, তাহলে যদি বলা হয় গলিত ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কোন ধাতু পাওয়া সম্ভব? নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে। ধাতুর নাম ক্যালসিয়াম। ক্যাথোডে বিক্রিয়া কীরকম হবে? ক্যালসিয়াম 2 প্লাস 2E ক্যালসিয়াম হলো। আর অ্যানোডে বিক্রিয়া কী হবে? 2Cl মাইনাস কী করবে? মাইনাস 2E 2Cl, Cl প্লাস Cl Cl2। ওকে, বা 2Cl প্লাস 2Cl 2Cl2 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি তড়িৎ বিশ্লেষ্য বলা হয় সেক্ষেত্রে কী কী পাবো আমরা? ম্যাগনেসিয়াম পাবো ধাতু হিসেবে, ম্যাগনেসিয়াম মুক্ত ধাতু হিসেবে পাবো ম্যাগনেসিয়াম 2 প্লাস 2E। ম্যাগনেসিয়াম হলো একটা বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে হচ্ছে। আর আরেকটা বিক্রিয়া কী হবে? 2Cl মাইনাস 2E, 2Cl হলো 2Cl প্লাস 2Cl 2Cl2, একই রকম বিক্রিয়া। ওকে, তা তোমরা ভালো করে পড়ে রাখবে যে বিষয়টি জল মিশ্রিত যে সোডিয়াম ক্লোরাইড আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা ক্যাথোডে কী পাচ্ছি? হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস। মনে রাখবে এই বিষয়টা। আর যদি গলিত সোডিয়াম ক্লোরাইড এমনি দ্রবণ দেয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্যাথোডে সোডিয়াম ধাতু মুক্ত হচ্ছে, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো করে এই ক্লাসটা ফলো করবে। ওকে, পরের দিন আমি তোমাদের তড়িৎ লেপন সম্পর্কে বলবো। ওকে, আর এই অধ্যায় থেকে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ লেপন থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি ফার্দার আরও ক্লাসে তোমাদের আরও ডিসকাস করব। আগে তড়িৎ লেপনটা পড়িয়ে নেব। ওকে, তড়িৎ লেপনের পদ্ধতি, তড়িৎ লেপনের নীতি তোমাদের পড়িয়েছিলাম একবার, তবু এই অধ্যায় আবার আছে, আবার তোমরা ভালো করে বিশদে পড়বে। আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।